প্রাণে প্রাণে যেন তাই তারই সুর শুধু পাই, দিগন্ত জুড়ে সোনা রং ছবি এঁকে যাই সারাক্ষণ। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন। মাটির দেশে মাটির মানুষের হাতে মাটি অন্য এক ভাষা পাবে, এটাই তো স্বাভাবিক। সেই ভাষায় নান্দনিকতার ছোঁয়া থাকায় তা একসময় হয়ে উঠেছিল দেশের অন্যতম প্রধান শিল্প। চৈত্র বৈশাখ মাসে পালপাড়াগুলোতে থাকত মাটির উপকরণ বানানোর বিশাল আয়োজন। তৈরি হতো বিভিন্ন ধরনের মাটির খেলনা, হাতি, ঘোড়া, গরু, ট্যাপা পুতুল ইত্যাদি। ঘর গৃহস্থালির উপকরণগুলোর মধ্যে থাকত হাঁড়ি, পাতিল, কলসের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্র। তবে এখন আর চৈত্র বৈশাখ মাসেও পালপাড়ায় ঘুরে দেখা পাওয়া যায় না আগের জৌলুসের। হাতে গোনা দু একটি ঘরে তৈরি হয় মাটির উপকরণ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ভোলাচং গ্রামের অনেকেই বংশ পরম্পরায় এখনও মাটির কাজের রেওয়াজ ধরে রেখেছেন। পুতুল, ঘোড়া, গরু, বাঘ, টিয়া, ময়ূর, ছোট কলসি ও শিশুদের বিভিন্ন খেলনার জিনিসপত্র চোখে পড়ল এখানে। ছোট সময় দেখছি আমার দাদা এই করছে, আমার বাবা এই কাজটা করছে। আমার বাবার থেকে আমি এই কাজটা ছোট সময় শিখছি, শিখা অনেকদিন যাবতীয় করতেছি। মাটির হাড়, ঘোড়া, পরে মনে করো যে ঘর, তারপরে ব্যাং, কলসি, পুতুল ইত্যাদি অনেক অনেক ধরনের জিনিস আর কি আমরা তৈরি করি। বৈশাখ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে কুমারদের মধ্যে কিছুটা প্রাণ চাঞ্চল্য আসে। শরীয়তপুর, রাজশাহী, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়ায় এ সময় কাজের চাপ এবং বিক্রি বাড়ে। আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসেন বিভিন্ন ধরনের উপকরণ কিনতে। সারা বছর একটু কম থাকে, কিন্তু আপনার এই চৈত্র মাস আসলেই যেমন শুরু হয়ে যায় এই মাল বেচা কেনার জন্য। কাস্টমার যারা আছে তারা ওই যে আমরা হচ্ছে পাইকার, আমরা এখান থেকে পাইকারি কিনে নিয়ে খুচরা বিক্রি করি। আগে পূর্বপুরুষ তো অনেক বেচা কিনা হইতো, এখন তো মনে করেন যে অনেক এই আইটেম লামে গেছে, প্লাস্টিকের অনেক যন্ত্রপাতি লামে গেছে, এই জন্য আর কি এটা একটু কমের দিকে আর কি, আগের মতো না। মাটির উপকরণ তৈরির ক্ষেত্রে সব জায়গাতেই পুরুষদের পাশাপাশি সমান তালে কাজ করেন নারীরা। তবে কুমারপাড়ায় কারোই পরিশ্রম আর আয়ের সমীকরণ মেলে না। শ্রমের ওজনের সাথে সেখানে কখনোই সমান হয় না শ্রমের মূল্যের ওজন। নারী হিসাবে কাজ করা নিজের কাছে অনেক গর্ববোধ লাগে, যে নিজে করতেছি না, যেন আরেকটা নারীরও শিখাইতে পারি এই কাজটা করার জন্য। এরও একটা অভিজ্ঞতা হয় যেন এই কাজটা করে আমি 2টা পয়সা পাই। মানে স্বামীর রোজগারের আশায় থাকা লাগে না, নিজেরও গইরা উঠাইতে পারি। পাইকারি এমনি 100 টাকা, বড়গুলা মাঝারোগুলা 50 টাকা, আর এর থেকে একটু ছোট ওগুলা 20 টাকা, আর এর মানে একদম ছোটগুলা ওগুলা 10 টাকা করি। খাটনি আনতা যে এটা পয়সাটা আমাদের একটু কমই পড়ে। রাজশাহীর পবা উপজেলার বসন্তপুর গ্রামের মৃৎশিল্পী সুশান্ত কুমার পাল বংশগতির পেশা হিসেবে মাটির রঙিন শখের হাড়ি বানানোর কাজ এখনও ধরে রেখেছেন রাজশাহীর এই শিল্পী। তবে তার কথায়ও বৈশাখের দোল লাগার আহ্বান পাওয়া গেল না, পাওয়া গেল চৈত্রের বিষাদ। পায়ে কামার আর বাপ বেটা কুমার, এটা কাজ ছোট থেকে না হলে শেখা যায় না। এই শখের হাঁড়িটা তো এখন বিলুপ্তর পথে। এই শখের হাঁড়ি তো এই অর্থ এলাকায় মোটামুটি
4,500 পরিবারে বাড়াতো। এখন শ্রম হিসাবে কোনো মূল্য না পাওয়াতে কেউ আর বাড়াতে চায় না। কিন্তু আমাদের জাতীয় ব্যবসা, ছেলে মেয়ে সকলেই করে। আপনারা চোখের সামনে দেখছেন ছেলেমেয়েরা সবাই কাজ করে, বা এই কাজের পরে আমরা নির্ভরশীল। এই জন্য আমরা করেই যাই, বংশগত পেশা। বৈশাখী মেলা কমে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় হিসেবে ব্যবহার কমে যাওয়াই এই ঐতিহ্য বিলুপ্তির প্রধান কারণ হিসেবে জানালেন তিনি। সাথে প্রভাবক হিসেবে কাজ করেছে নগর জীবনের প্রভাব। নৌকা মাতৃক দেশ তো, বিভিন্ন জায়গায় মেলাটা হতো গ্রামে। আজকে ফুলসুর মেলা, আজকে পূজার মেলা, আজকে মহরমের মেলা, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হতো। তখন আপন আপন যেত ওই নৌকায় এই শখের হাড়ি লিয়া কিংবা গরু গাড়ি করে লিয়া। তখন ব্যাপক বিক্রি হতো গ্রামে। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যারা রাখতো শখের হাড়ির চারিপারে পাটসিকে রাখতো। বিভিন্ন জিনিসপত্র হয়ে এখন তো শখের হাড়িটা চলে না বা বিক্রি হয় না। এখন বিল্ডিংয়ের কোথায় টাকাবে হাড়ি। এই গ্রামটাতে আপনি ঘুরে দেখবেন প্রায় 60 ঘর আছে, তার মধ্যে হয়তো 20 ঘরে কাজ করছে, 40 ঘরে নাই, অন্য পেশায় জড়িত। এমন একটা এখন হয়ে গেছে যে পালের কাজ করলে সে বাড়িতে যদি শুনছে যে ও বাড়ি পালের কাজে, ছেলে মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তবে টিকে থাকার জন্য শখের হাড়ির সাথে নতুন উপকরণ যোগ করেছেন বসন্তপুরের কুমাররা। বেঁচে থাকার তাগিদে ত্যাগ করতে হচ্ছে শখের হাড়ির সাথে তাদের ভালোবাসার সম্পর্ক। অর্থের কাছে এখানেও হেরে যাচ্ছে শিল্পীর শিল্প। যেটা শখের হাঁড়ি ওটা চলে না, যেটা তৈরি করলে পেট চলবে সেটা তৈরি করে। এখন শখের হাঁড়িটা থাকে, ওটা যেটা মূল সেটা থাকবেই। তার পাশাপাশি কিছু কিছু আমরা বিভিন্ন আইটেম যোগ করছি যাতে পেটটা চলে আমাদের। শখের হাঁড়িটা মিষ্টির কাজে ব্যবহার হতো, এখন তো প্যাকেট সিস্টেম হয়েছে, এটা প্রয়োজন হয় না। এই জন্য এটা বিলুপ্ত হয়ে গেছে, এক কথায় ধ্বংসের মুখে চলে গেছে। তো এটাকে ধরে রাখার জন্য আমরা শখের হাঁড়ির মধ্যে কিছু কিছু ছোট ছোট কিছু আইটেম তৈরি করছি, যাতে মানুষ বুঝে যে শখের হাঁড়ি বলে কিছু একটা জিনিস ছিল পৃথিবীতে বা বাংলাদেশে। মাটির তৈরি হাঁড়িতে শৈল্পিক কারুকার্য দেখলে মন ছুঁয়ে যাবে যে কারো। প্রতি বছর বৈশাখে ঢাকার বিভিন্ন মেলায় স্থান পায় এই হাঁড়ি। তবে সারা বছর মানুষের নিত্য ব্যবহারের অভ্যাস বাড়াতে পারলে এবং এর শৈল্পিক রূপকে আধুনিকতার ছাঁচে ফেলতে পারলে আবারও বাঙালির জীবনে ফিরে আসতে পারে মাটির হাঁড়ি। নরম এঁটেল মাটি দিয়ে হাতে টিপে টিপে গড়া ট্যাপা পুতুল দেশীয় লোকশিল্পের অনন্য নিদর্শন। গ্রামীণ মেলা আর উৎসবে শিশুদের খেলা থেকে বিনোদনের অনুষঙ্গ ছিল এই পুতুল। বিনোদনের উপকরণ হিসেবে হাতে হাতে মোবাইল জায়গা করে নেয় পুতুল আর এখন শিশুদের হাতে ওঠে না। আর শুধু ঐতিহ্য ধরে রাখার জন্য অলাভজনক এই কাজকে পেশা হিসেবে নিতে নারাজ নতুন প্রজন্ম। কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক যারা দেশ জনপ্রিয়, আপনার মানুষকে যারা আমাদের দেশে ভালোবাসে, কৃষ্টি কালচার ঐতিহ্য ধরে রাখতে চাই, তারাই শুধু একমাত্র কেনে। আমার ছেলের ক্ষেত্রে বলি, ও তো লেখাপড়া যতটুকু করতেছে, কিন্তু পাশাপাশি এই কাজ করতে তার ইচ্ছা মনের মধ্যে জাগে না। কারণ ও বলে যে এই জিনিসের বিক্রি নাই, সরকারের আশায় বসে থাকতে হয়, কখন সরকার একটা মেলা দিবে তখন বেচবো। তাহলে এই বিজনেসের কোনো মূল্যায়ন আসে না। এই কাজটাতে যদি আসলে সঠিক মূল্যায়ন হতো কাজটার, তো আমার ছেলে শুধু না, তার ছেলেও করতো। তবে এই দেশীয় ঐতিহ্যটি দেশের মানুষের ড্রয়িং রুমে স্থান না পেলেও বিদেশে বেশ কদর আছে। সরকারি উদ্যোগে প্রচার ও রপ্তানির পথ সুগম হলে এবং পরিবহনের সহজ পথ খুলতে পারলে বিশ্বে সুনাম ছড়াতে পারে বাংলাদেশের ট্যাপা পুতুল। আমি 2013 সালে জাপানে গেছিলাম সরকারি উদ্যোগে, সরকারের করুণায় গেছিলাম। তো ওখানে আমি এখানে যে পুতুলটা 100 টাকায় বেশি, ওইটা ওখানে 4000 ইয়েন দিয়ে ওনারা কিনছে। আমি এখানে একটা উপলব্ধি করছি দেশের বাইরে এর চাহিদা আছে। এখনও আপনার বর্তমান মোবাইলের যুগে ফেসবুক বা ইউটিউবে বা এইসব জিনিসে আমি যদি পোস্ট করি আমার পুতুল, তো অনেকেই কিনতে চাই দেশের বাইরে থেকে। কিন্তু আমার তো আর ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা নাই, বা আমি কুরিয়ার সার্ভিসে খোঁজ নিয়ে দেখেছি, তারাও বলে যে মাটির মালের কোনো নন গ্যারান্টি, আপনার মাল পৌঁছাবে কিনা এটা বলতে পারি না। যার জন্যে দেশের বাইরে চাহিদা থাকা সত্ত্বেও আমাদের জিনিসটা এখন
অবিকৃত হয়ে আছে। সরকার যদি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেয় যে যত কারুশিল্পী আছে তাদের হাতের তৈরি পণ্য আমরা ক্রয় করব ন্যায্য দামে, এবং আমরা 2 পয়সা মুনাফা করে হোক বা ওই দামে হোক বাইরে বিক্রি করব, তাহলে কিন্তু আমাদের এই কারুশিল্পীদের মরণ হবে না, এটা জীবিতই থাকবে। সিলেটের বালাগঞ্জ উপজেলার বাঘা নদীর পাড়ে ছবির মতো সাজানো গোছানো গ্রামের নাম কাশীপুর। গ্রামীণ জীবনের সকল উপাদানে ভরপুর এই গ্রাম শীতল পাটির জন্য বিখ্যাত। তীব্র গরমে প্রাণ শীতল করে বলে আদিকাল থেকে সিলেট অঞ্চলে উৎপাদিত এই বিশেষ পাটি পরিচিতি পায় শীতল পাটি নামে। বালাগঞ্জ ছাড়াও সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল গ্রাম ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামেও তৈরি হয় শীতল পাটি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মতো শীতল পাটি তৈরি হয় সিরাজগঞ্জের কামারখন্দের চাঁদপুরেও। বংশ পরম্পরায় শীতল পাটি তৈরি করে আসছেন এখানকার পাটি কারিগররা। আমরা ছোট থাকতে আমরা বাবারা করতাম গ্রাম কাজ, তখন তারা সাথে সাথে তো আমরা ছেলে মেয়ে তারা কুটির শিল্পী দরিয়াও রাখছি। এখন পর্যন্ত আমরা করলাম, মনে করেন যে আমার ঘরে আইসি ব্যবসা দেখিয়েও দিছেন তারা কাছে, তারার লগে ওটাও আমরা কাজ করি আইরাম। আমরা মা বাবার ঘর থাকিও করি আইরাম, এখন আমরা শাশুড়ির ঘর আইও আমরা করলাম। আমরা একটা যেমন মনে করি আমরা এটা সময় মতো যদি না করি তা আমরা আর এক সময় ভালোও লাগে না। দোকান চারখান জিনিস চাই জানি আমরা গরু করিয়া থইতাম। তবে প্রাণ জুড়ানো এই শীতল পাটি বানাতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় কারিগরদের। ঝোপঝাড় থেকে তুলে আনা মুর্তাকে 4 ফালি করে কাটার পর অত্যন্ত যত্ন সহকারে বাইরের শক্ত অংশ ফেলে নরম অংশ বের করে এক ধরনের গিট দেয়া হয়, যাকে স্থানীয়দের কেউ কেউ নৌখানি বলেন। নৌখানি শেষে চলে ভাতের মারের সাথে চুলাতে সেদ্ধ। এরপর পাটিতে দক্ষ হাতে অত্যন্ত নান্দনিকতার সাথে ফুটিয়ে তোলেন ফুল, পাখি, চাঁদ, তারা, মসজিদ ও তাজমহল সহ বিভিন্ন ধরনের নকশা। আমাদের নস্কি আছে, আসপান্তারা আছে, কাটা জমিতারা আছে, জমিতারা আছে, মসজিদ আছে, কমলকুশ আছে, সাদা শীতলপাটি আছে, তাজমহল আছে। পাটির মাপ ও নকশা ভেদে এক একটি পাটি তৈরি করতে এক একজন পাটি শিল্পীর 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লেগে যায়। একসময় তুলাপুরের নান্দনিক সব শিল্পকর্মের মাধ্যমে শীতল পাটি তৈরি করে বিশ্বব্যাপী তাক লাগিয়ে দিয়েছিলেন পাটিশিল্পী গীতেশ চন্দ্র দাস। পেয়েছিলেন ইউনেস্কো পুরস্কার। তবে এখন শীতল পাটি বুননের চিত্র আগের মতো আর নেই চোখে পড়ার মতো কোনো ব্যস্ততা। কাঁচামাল সংকট, দক্ষ শ্রমিক না পাওয়ায় ভাটা পড়েছে এই শিল্পে। পাটি তৈরিতে যে পরিমাণ খরচ হয় সেই তুলনায় লাভের পরিমাণ কম হওয়ায় পাটি শিল্পীদের জীবন অনেকটা যেন অনিশ্চয়তার দোলাচলে দোল খায়। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে এটা যখন আরও বৃদ্ধি পাবে, কিন্তু আসলে সেই অনুযায়ী এটা বৃদ্ধি পাচ্ছে না। একটা পাটি বানাইলে পরে 230 টাকা মজুরি, তাই দিয়ে অমনি সংসার চালান না। আগে 1000-1200 শ্রমিক আসতো যেতগুলো মহাল ছিল মহালে পুষাইতো না, আর এখন আসে মাত্র 50 থেকে 60 জন। আমার মতন যারা আছে এরা তো আর খামার সময় রয়েছে না। আমি তো করলাম যেমন তারা একটু বড় হইতেই হতো। এই যে গ্রামে অনেকজন লোক মানে এটা কাজ করতো, কাজ করার বিনিময়ে দেখা গেছে তারা পরিবারের কোনো আয় নাই, পরিবারে যে ছেলে মেয়েকে লেখাপড়া করি যায় এটার মুখে কোনো কারণ নাই। মানে একমাত্র উপায় আছে কোনো মতে 4টা ভাত দিন, কোনো মতে 1-2 বেলা ভাত খাওয়ার সুযোগ আছে। হাড় ভাঙা শ্রমে তৈরি শীতল পাটির সুদিন না থাকলেও এখনও সেই পেশা ধরে রেখেছেন অনেকেই। ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে মিশে থাকা এই শীতল পাটি তৈরিতে ভবিষ্যতে পাটিকরদের দরকার সরকারি সহযোগিতা।
তবেই ফিরবে শীতল পাটির হারানো জৌলুস এবং বিশ্বজুড়ে খ্যাতি ধরে রাখবে বাংলাদেশের শীতল পাটি। আমি যখন বালাগঞ্জ উপজেলায় গিয়েছিলাম সেখানে প্রোডাক্টগুলো দেখার আমার সুযোগ হয়েছে। জিনিসটা আসলে বাণিজ্যিক একটা মূল্য রয়েছে। আমি যে প্রোডাক্টগুলো দেখেছি তাদের সেগুলো আসলে বাণিজ্যিকভাবে বিক্রি করলে অনেক সমাদৃত হবে এবং শুধুমাত্র যে আমাদের দেশীয় মানুষ না, বিদেশের অনেকেও এই বিষয়ে অবহিত আছে। শীতল পাটির যে কাঁচামাল সেটার উৎপাদনের একটা বিষয় জড়িত আছে, তো এই বিষয় নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। সেটার একটা প্রচারের অভাব আছে, মার্কেটিংয়ের অভাব। সেই মার্কেটিং করতে হবে এবং শ্রমিকরা যাতে তার সঠিক মূল্য পায় সেই ব্যবস্থাটুকু করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে শীতল পাটি এই বালাগঞ্জে না, পুরো বাংলাদেশের চেহারা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু উন্নত করবে।